হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসি এর আরেকটা টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি বুবাই। আজ আমি তোমাদের সিডিপি থার্ড চ্যাপ্টার হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট পড়াবো। আমি আগে তোমাদের সঙ্গে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আর প্রিন্সিপাল অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিসকাস করে দিয়েছি। এবার হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট করাবার পর আমি তোমাদের সঙ্গে কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করব রিগার্ডিং এই চ্যাপ্টার্সগুলো, এই তিনটে চ্যাপ্টার্স। তো তোমরা খুব মন দিয়ে শুনবে, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে ফলো করবে, কারণ এই ছোট ছোট জিনিস থেকেই কিন্তু পরীক্ষার খাতায় কোয়েশ্চেন আসে, আর সেই কোয়েশ্চেনগুলো দেখে আমরা ঘাবড়ে যাই। তো এই জিনিসগুলো যদি তোমরা খুব মাইনিউটলি দেখো, তাহলে পরে তোমাদেরকে প্রবলেমে পড়তে হবে না। কথা না বাড়িয়ে চলে আসছি আজকের চ্যাপ্টারে। তো প্রথমেই হেরিডিটি। হেরিডিটি কাকে বলে? তো হেরিডিটি হচ্ছে সেই কোয়ালিটিস যেগুলো আমরা আমাদের মা বাবার থেকে, যেগুলো আমরা আমাদের প্যারেন্টস থেকে, যেগুলো আমরা আমাদের পূর্বপুরুষ থেকে পাই। সেই ক্যারেক্টার্সের মধ্যে জেনারেলি হাইট, গায়ের রং, চোখের কালার, হেয়ার টাইপ, বুদ্ধিমত্তা, এইসব জিনিস পড়ে থাকে। তো এই যে ট্রান্সফারটা, এটা পসিবল হচ্ছে একমাত্র কারণ হচ্ছে জিন। এই যে জিন, এই জিন ক্যারি করে সব ক্যারেক্টারিস্টিক, সব কোয়ালিটি প্রজন্মের পর প্রজন্ম। একটা মা বাবার থেকে যে বাচ্চার মধ্যে কোয়ালিটিস গুলো ট্রান্সফার হচ্ছে, সেটা হতে পারে তাদের গায়ের রং, কিংবা তাদের মতো হাইট, কিংবা তাদের মতো ইন্টেলিজেন্সি। এটার কারণ হচ্ছে জিন। এই জিন হচ্ছে একমাত্র জিনিস যেটা ট্রান্সফার করছে প্রজন্মের পর প্রজন্ম এই ক্যারেক্টারিস্টিক্স। তো অ্যাকর্ডিং টু গডার্ড, গডার্ড হচ্ছেন একজন ডিরেক্টর অফ ট্রেনিং স্কুল। ইনি কয়েন করেছিলেন এই টার্মটা, এটা মোস্ট ভেরি ইম্পর্টেন্ট। ইন্টেলিজেন্ট প্যারেন্টস উইল হ্যাভ ইন্টেলিজেন্ট চিলড্রেন, while dull parents will have dull children. ইনি বলেছিলেন যে ইন্টেলিজেন্ট মা বাবার যে সন্তান হবে, সেও কিন্তু ইন্টেলিজেন্ট হবে। কিন্তু যে মা বাবার বুদ্ধিমত্তা ভালো হবে না, যে মা বাবা ইন্টেলিজেন্সি লেভেল কম হবে, সেই মা বাবার যে সন্তান হবে তারাও কিন্তু তাদের মতো ইন্টেলিজেন্সি লেভেলটা পাবে না, তাদেরও ইন্টেলিজেন্সি লেভেল কম হবে। চলে আসছি আমরা নেক্সট পয়েন্টে। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব মন দিয়ে শুনবে। যখন মেল স্পার্ম আর ফিমেল এগ ফার্টিলাইজেশন হয়, তখন যে জিনিসটা ফর্ম হয়, যে সেলটা ফর্ম হয়, সেটাকে আমরা জাইগোট বলি। তো এই জাইগোটের মধ্যে মোট 23 পেয়ার্স অফ ক্রোমোজোম থাকে, মানে 46 ক্রোমোজোম থাকে। তার মধ্যে যে 22 পেয়ার্স থাকছে, ওটা সব বাচ্চার ক্ষেত্রেই সেম থাকে, ওটাকে অটোজোম বলে। আর এই যে সিঙ্গেল পেয়ার, এটাকে বলে সেক্স ক্রোমোজোম কিংবা হেটেরোজোম। তো এই যে সিঙ্গেল পেয়ার, এই সিঙ্গেল পেয়ার হচ্ছে রেসপন্সিবল যে একটা বাচ্চা মেল চাইল্ড হবে না ফিমেল চাইল্ড হবে, একটা বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে। যদি তার সেক্স ক্রোমোজোম XX হয়, তাহলে বাচ্চাটা গার্ল চাইল্ড হবে, আর যদি তার সেক্স ক্রোমোজোম XY হয়, তাহলে বাচ্চাটা বয় চাইল্ড হবে। তো এই ফেনোটাইপ হচ্ছে এমন একটা ক্যারেক্টারিস্টিক যেটা আমরা অবজার্ভ করতে পারবো। একটা বাচ্চা যখন তার বাবার ক্যারেক্টারিস্টিক পাচ্ছে, তখন আমরা সেটা অবজার্ভ করতে পারছি যে ছেলেটা বাবার মতো হয়েছে, ছেলেটা বাবার মতো লম্বা হয়েছে, কিংবা ছেলেটা বাবার মতো গায়ের রং পেয়েছে। এই যে অবজারভেবল ক্যারেক্টারিস্টিক, যেটা আমরা আমাদের বাবা মার থেকে কিংবা আমাদের পূর্বপুরুষের থেকে পাই, যেটা আমরা অবজার্ভ করতে পারি, যেটা আমরা দেখতে পাই চোখে, সেটাকে আমরা ফেনোটাইপ রেশিও বলি। আর যেটা আমরা চোখে দেখতে পাই না, যে রেশিওটা, যে কার কত রেশিও, কার মধ্যে কত রেশিও কি আছে, এই যে ডিএনএ স্ট্রাকচারের মধ্যে যে রেশিওটা থাকে, সেই রেশিওটা আমরা চোখে দেখতে পাই না। এই যে রেশিওটা, যেটা আমরা চোখে দেখতে পাই না, সেটাকে জেনোটাইপ রেশিও বলে। চলে আসবো আমরা আমাদের নেক্সট পয়েন্ট, যেটা আমি তোমাদেরকে আগে বুঝিয়ে দিয়েছি আগের পাতায়, যে সেক্স ক্রোমোজোম কিভাবে কাজ হয়। তো একটা মেলের মধ্যে যে সেক্স ক্রোমোজোম থাকে, সেটা থাকে XY, আর যেটা ফিমেলের মধ্যে সেক্স ক্রোমোজোম থাকে, সেটা থাকে XX। এটা যখন ক্রস হয়, তখন X আর X এ মিলিয়ে XX হয়, মানে ফিমেল চাইল্ড হয়। আর এই মেলের Y আর ফিমেলের X মিলিয়ে যে সেক্স ক্রোমোজোম তৈরি হয় XY, সেটার জন্য মেল চাইল্ড হয়। তার মানে
একটা মেল ইজ রেসপন্সিবল ফর গার্ল চাইল্ড অর বয় চাইল্ড। মেল যেভাবে তার ক্রোমোজোম দেবে, যদি তার এক্স ক্রোমোজোম দেয় ফিমেলকে, তাহলে এক্স এক্স মিলিয়ে ফিমেল চাইল্ড হবে, আর যদি ওয়াই ক্রোমোজোম দেয় তাহলে এক্স ওয়াই মিলিয়ে মেল চাইল্ড হবে। আশা করব তোমরা এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারলে। এটা খুব ইম্পর্টেন্ট, এটার থেকে অনেকবার কোয়েশ্চেন আসে। আমি যখন তোমাদের কোয়েশ্চেন আনসার করাবো তোমরা তখন বুঝতে পারবে এটা কতটা ইম্পর্টেন্ট। তাই তোমরা প্লিজ খুব ভালো করে এটাকে বুঝে নিও। যদি একবার না বুঝে থাকো তাহলে প্লিজ ভিডিওটিকে আরেকবার পেছনে নিয়ে গিয়ে খুব ভালো করে বুঝে নেবে। চলে চলে আসবো আমরা আমাদের নেক্সট টপিক, আইডেন্টিক্যাল টুইন। তো আইডেন্টিক্যাল টুইন্সকে জেনারেলি আমরা মোনোজাইগটিক টুইন্সও বলে থাকি। মোনোজাইগটিক টুইন্স এই কারণেই বলি কারণ এটা একটা সিঙ্গেল এগ আর সিঙ্গেল স্পার্ম দিয়ে তৈরি হয়। যখন একটা এগ সিঙ্গেল এগ আর সিঙ্গেল স্পার্ম একসঙ্গে মেট করে একটা জাইগোট ফর্ম হয়, তারপর সেই জাইগোটটা দুভাগে ভাগ হয়ে যায় আর দুটো বেবিজে ফর্ম হয়, তখন আইডেন্টিক্যাল টুইন্স ফর্ম করে। তো এই আইডেন্টিক্যাল টুইন্সের দেখা যায় যে ডিএনএ এর মধ্যে 90% মিল থাকে। একটা বাচ্চার ডিএনএ আর আরেকটা বাচ্চার ডিএনএ 90% সেম হয়। তাদের সেক্সটাও কিন্তু সেম হয়। যদি একটা মেল চাইল্ড হয় তাহলে আরেকটাও মেল চাইল্ড হবে, আর যদি দেখা যায় যে একটা চাইল্ড ফিমেল হয় তাহলে আরেকটা চাইল্ড ফিমেল হবে। মানে আইদার দুটোই ছেলে হবে কিংবা দুটোই মেয়ে হবে। তাদের যে ব্লাড গ্রুপ হবে, দুটো বাচ্চারই ব্লাড গ্রুপ কিন্তু সেম হবে। যদি দেখা যায় যে একটা বাচ্চার ব্লাড গ্রুপ ও পজিটিভ হয় তাহলে আরেকটা বাচ্চার ব্লাড গ্রুপও কিন্তু ও পজিটিভই হবে। মানে তাদের যে ব্লাড টাইপ রয়েবে দুটোর মধ্যেই কিন্তু সেম হবে, দুটো বাচ্চার ক্ষেত্রেই সেটা সেম হবে। আর দেখে নিব লাস্ট পয়েন্টে বলা হচ্ছে যখন একটা মেল স্পার্ম আর ফিমেল এগ মেট করছে, যখন একটা জাইগোট তৈরি হচ্ছে, যদি জাইগোটটা আগেই ভাগ হয়ে যায় তাহলে কিন্তু দুটোর বাচ্চার ক্ষেত্রে আলাদা অ্যামনিওটিক স্যাক হয়। আর যদি জাইগোট ভাগ হতে দেরি হয়, যদি জাইগোটটা পরে ভাগ হয়, তাহলে কিন্তু দুটো বাচ্চা একটা অ্যামনিওটিক স্যাকের মধ্যেই থাকে। তো এই গেল আমাদের আইডেন্টিক্যাল টুইন্স এর ক্যারেক্টারিস্টিক। এবারে চলে আসবো আমরা আমাদের নেক্সট টপিক হচ্ছে ফ্যাটার্নাল টুইন্স। ফ্যাটার্নাল টুইন্সকে জেনারেলি আমরা ডাইজাইগোটিক টুইন্সও বলি। ডাইজাইগোটিক টুইন্স মানে এটা যে ফরমেশন হবে সেটা দুটো আলাদা এগস আর দুটো আলাদা স্পার্ম দিয়ে এটা তৈরি হয়, তাই এটাকে ডাইজাইগোটিক টুইন্সও বলে। এই ফ্যাটার্নাল টুইন্সের মধ্যে 50% ডিএনএ সেম থাকবে, 50% ডিএনএ ওরা সেম শেয়ার করবে। যেটা আইডেন্টিক্যাল টুইন্সের মধ্যে 90% চান্সেস থাকে যে তাদের ডিএনএ সেম হবে, সেটা ফ্যাটার্নাল টুইন্সের মধ্যে নেমে আসে 50%-এ। তাদের দেখা যেতে পারে যে হয়তো তারা দুটোই মেল চাইল্ড হলো কিংবা দুটোই ফিমেল চাইল্ড হলো, আবার এমনও পসিবিলিটি থাকে যে একটা মেল চাইল্ড একটা ফিমেল চাইল্ড হলো। তো এটা হতে পারে যে তাদের সেক্স সেম হবে, কিংবা এটাও হতে পারে যে তাদের সেক্স ডিফারেন্ট হবে। তাদের ব্লাড টাইপও মেবি কখনো সেম হতেও পারে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ব্লাড টাইপ পুরোপুরি ডিফারেন্ট। যদি একজনের ও পজিটিভ হয় তাহলে আরেকজনের হয়তো এ পজিটিভ হয়ে গেল। তাদের অ্যামনিওটিক স্যাক কিন্তু আলাদা হবে, যেটা আইডেন্টিক্যাল টুইন্সের মধ্যে আমরা দেখেছিলাম যে অ্যামনিওটিক যে স্যাকটা অনেক সময় আলাদা হয়, আবার কখনো দেখা যায় আলাদা হয় না। সেটা ফ্যাটার্নাল টুইন্সে সব সময় কিন্তু অ্যামনিওটিক স্যাক যেটা থাকবে সেটা দুটোর ক্ষেত্রেই আলাদা হবে, কারণ এটা ডাইজাইগোটিক, দুটো আলাদা জাইগোটকে দুটো আলাদা অ্যামনিওটিক স্যাক কিন্তু ধরে রাখবে। আর আলাদা অ্যামনিওটিক স্যাক থাকার কারণে দুটো আলাদা প্লেসেন্টাও থাকবে। তাদের পার্সোনালিটিস অনেক সময় সিমিলার হবে, আবার অনেক সময় ডিফারেন্ট হবে। যেটা আইডেন্টিক্যাল টুইন্সের মধ্যে তাদের পার্সোনালিটি পুরোপুরি সিমিলার থাকে। তারা দুজনের মধ্যে যে একজন কিছু করতে ভালোবাসবে আরেকজনও তার মধ্যেও কিন্তু সেই সিমিলারিটি থাকে, সেও সেম জিনিস করতে ভালোবাসে। কিন্তু ফ্যাটার্নাল টুইন্সের ক্ষেত্রে তাদের পার্সোনালিটি পুরোপুরি ডিফারেন্ট হয়, একজন আরেকজনের পুরোপুরি অপোজিট হয়। আবার অনেক সময় কিছু সিমিলারিটিস দেখতে পাওয়াও যায়, সেটা ভ্যারি করে। তো এই গেল আমাদের ফ্যাটার্নাল টুইন্সের ক্যারেক্টারিস্টিক। আশা করবো তোমরা খুব ভালো করে বুঝে গেছো। কারোর কিছু প্রবলেম থাকলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। পরে কোয়েশ্চেন অ্যান্সার সেশনে যখন আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার পড়াবো, এই সেম জিনিসের মধ্যে কিন্তু কোয়েশ্চেন থাকবে। আমি চেষ্টা করছি তোমাদেরকে পুরো জিনিসটাকে তুলে ধরার একটা ক্লাসের মধ্যে। তো এই সব জিনিসের থেকে কিন্তু কোয়েশ্চেন থাকে। কোয়েশ্চেন যখন তোমাদের করাবো আশা করবো তোমাদের কাছে পুরো জিনিসটা জলের মতো ক্লিয়ার হয়ে যাবে।
তো চলে আসছি আমরা আমাদের নেক্সট টপিক, লজ অফ হেরিডিটি। তো জন গ্রেগর ম্যান্ডেল হচ্ছেন ফাদার অফ জেনেটিক্স। এটা ভেরি ইম্পর্টেন্ট। ফাদার অফ জেনেটিক্স কাকে বলা হয়, অনেক সময় কোয়েশ্চেনে আসে। তো ফাদার অফ জেনেটিক্স হচ্ছেন জন গ্রেগর ম্যান্ডেল, জি ম্যান্ডেল। তো ইনি করেছিলেন কি, ইনি একটা মটরশুঁটি গাছে এক্সপেরিমেন্ট করেছিলেন যে প্রজন্মের পর প্রজন্ম কিভাবে সে প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক একটা প্রজন্মের থেকে আরেকটা প্রজন্ম ক্যারি করে। তো মূলত দুটো ল পাওয়া গেছিল। প্রথম হচ্ছে ল অফ সেগ্রিগেশন অ্যান্ড ডমিনেন্স, আর সেকেন্ড হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। জেনে নিব এবারে আমরা বিস্তারিতভাবে লসগুলোর ব্যাপারে চলে আসছি। তো ফার্স্ট ল যেটা, সেটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন অ্যান্ড ডমিনেন্স। ল অফ সেগ্রিগেশন অ্যান্ড ডমিনেন্স কি বলে, আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। যেমন বাবা হচ্ছে লম্বা আর মা হচ্ছে তুলনামূলক বেটে। তো তাদের যে দুটি বাচ্চা হলো, দুজনাই কিন্তু লম্বা। এদের মধ্যে যে ক্যারেক্টারিস্টিকটা শো হচ্ছে সেটা হচ্ছে বাবা। ছেলেগুলি দুটোই কিন্তু বাবার মতো লম্বা হলো। কিন্তু এই যে মায়ের ক্যারেক্টারিস্টিকটা, এটা কি মুছে গেল? সেটা কখনোই সম্ভব না। এই যে মায়ের ক্যারেক্টারিস্টিকটা, মায়ের যে কোয়ালিটিসটা, সেটাও কিন্তু এই বাচ্চার মধ্যে আছে। সেটা ঘুমন্ত অবস্থায় আছে, সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না। যেটা ডমিনেন্ট আছে, যেটা দেখতে পাচ্ছি, সেটাকে ডমিনেন্ট বলবো। যেটা আমরা দেখতে পাবো, যেটা আমরা অবজার্ভ করতে পারবো, সেই ক্যারেক্টারিস্টিকটাকে আমরা ডমিনেন্ট বলবো। মানে ছেলেটা যে বাবার মতো লম্বা হয়েছে, সেটা ডমিনেন্ট, সে তার বাবার ক্যারেক্টারিস্টিককে ডমিনেন্টলি পেয়েছে। কিন্তু যে মায়ের ক্যারেক্টারিস্টিক, সেটাও তার মধ্যে আছে, ঘুমন্ত অবস্থায় আছে, সেটা ডরমেন্ট আছে। পরে যখন দেখা যাবে যে ছেলের প্রজন্মে, যে যখন ছেলেটার বাচ্চা হবে, তখন দেখা যাবে সে তার মায়ের মানে ছেলেটার মায়ের মতো যে বাচ্চাগুলো হবে, সেটা সেই গুণগুলো পাবে। দেখা যাবে যে বাচ্চাগুলো হবে ছেলেটার মায়ের মতো, মানে এই যে মহিলার মতো বেটে হবে। তো এই যে বললাম আমি যে এই মায়ের যে এই যে বললাম আমি আগে যে মায়ের যে ক্যারেক্টারিস্টিকটা, সেটা বাচ্চাগুলোর মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিল। পরবর্তীকালে যখন বাচ্চাগুলোর বাচ্চা হলো, তাদের মায়ের যে ক্যারেক্টারিস্টিকটা, সেটা দেখা গেল। তো এমন একটা জিনিস যেটা হয়তো এক প্রজন্মে দেখা গেল না, সেটা ডরমেন্ট অবস্থায় কিন্তু তার মধ্যেই আছে, তার জিনেই আছে। পরবর্তীকালে দেখা যাবে যে সেটা হয়তো আবার পরে অবজারভেবল হয়ে যেতে পারে। তো এখান থেকে আমরা কি শিখলাম, যেটা অবজারভেবল হবে, যে ক্যারেক্টারিস্টিকটা অবজারভেবল হবে, সেটা হচ্ছে ডমিনেন্ট, সেটাকে আমরা ডমিনেন্ট বলে জানবো। আর যেটা ঘুমন্ত অবস্থায় থাকবে, সেটা ডরমেন্ট অবস্থায় থাকবে। আর জিন কখনোই কিন্তু, যে ট্রেনটা, যে জিনটা আমরা দেখতে পাবো না, সেটা এমন নয় যে মরে গেল। সেটা এমনও হতে পারে যে কিছু প্রজন্ম পর সেটা আবার অ্যাক্টিভ হয়ে গেল। এই হচ্ছে ল অফ সেগ্রিগেশন অ্যান্ড ডমিনেন্স। চলে আসবো আমরা আমাদের নেক্সট লতে, ল তো ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট যেটা বলছে, আমি আবার তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাই। যে প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়ালিটি থাকে, প্রত্যেকে সেম নয়। কিছু ক্যারেক্টারিস্টিক্সের একটা বাচ্চা, কিছু ক্যারেক্টারিস্টিক একটা বাচ্চা তার বাবার থেকে পায়, কিছু ক্যারেক্টারিস্টিক তার মায়ের থেকে পায়। যদি সবকিছুই সেম হয়ে যায়, তাহলে কারোর মধ্যে ইন্ডিভিজুয়ালিটি থাকবে না। সবাই যদি একই রকম দেখতে হয়, তাহলে কারোর মধ্যে ইন্ডিভিজুয়ালিটি থাকবে না। দেখা যায় একটা বাচ্চা তার বাবার কাছ থেকে কিছু গুণ পেলো, আবার তার মায়ের কাছ থেকেও কিছু গুণ পেলো, মানে মিক্সচার কিছু পেলো সব গুণের। তো এই যে মিক্সচার, এই যে গুণটার যে সব মিক্সচারটা, এটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। প্রত্যেক প্রজন্মে কিন্তু সবাই যে জিনগুলো পায়, সবকিছু ওটা একটা মিক্সচারে পায়, সবার মধ্যে একটা ইন্ডিভিজুয়ালিটি থাকে। তো এই বলছে আমাদের ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। আশা করব তোমরা হেরিডিটির এই যে টপিকগুলো খুব ভালো করে বুঝে গেছো। তো এই হচ্ছে আমাদের হেরিডিটির সমস্ত পয়েন্টস, যা হেরিডিটির মধ্যে সমস্ত টপিক থাকছে, এইগুলোই হচ্ছে এইখান পর্যন্তই থাকছে সব টপিকগুলো। এগুলোর মধ্যে থেকেই জেনারেলি কোয়েশ্চেন জিজ্ঞেস করে সিটেটে। যখন তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার করাবো, তখন জিনিসগুলো তোমাদের খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের মধ্যে কেউ যদি ক্লাসটা ভালো করে বুঝতে না পেরেছো, আরেকবার যদি রিপিট করে ক্লাসটাকে দেখো, আশা করব জিনিসটা তাদের কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো একবার না বুঝতে পারলে ভিডিওটিকে আরেকবার দেখে নিও। আর যখন আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার করাবো, আমি আবারও বলছি, জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো। আর এইভাবেই আমাদের সঙ্গে থেকো।
Thank you for watching. Stay connected with Preparation with ABC. Thank you so much.